আচ্ছা, গতকালকে অনুসারে ভাইয়া দেখাইছিলাম হচ্ছে যদি কোনো একটা পর্যায়ভিত্তিক গতি তার স্থির অবস্থান থেকে চালু হয়, তাহলে তার এই চলার পথের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা আমরা দেখাইছিলাম, যেখানে এটা হচ্ছে তার বিস্তার, সাইন হচ্ছে তার ফাংশন, ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক, আর টি হচ্ছে তার যে কোনো সময়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছিলাম কি পর্যায়ভিত্তিক গতির সার্বজনীন রাশিমালা, যেটা দিয়ে আমরা সবকিছুতে কনভার্ট হতে পারবো। আজকে আমরা দেখাবো অন্য একটা জিনিস ভাইয়া। সাপোজ ধরো তোমাকে যদি বলি, একটু মনোযোগ সহকারে শুনো, আমার কথা কি শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? না, সমস্যা হচ্ছে না জি তো? ভাইয়া, শোনা যায়। আচ্ছা, না না। একটা জিনিস আছে ভাইয়া, সেটার নাম হচ্ছে দশা। দশা, সেটার নাম হচ্ছে ইংলিশে বলা হয় ফেজ। ঠিক আছে, দশা বা ফেজ। দেখবা বাসায় আম্মু অথবা আব্বু এই কথাটা খুব বেশি ইউজ করে যে তোমার ইদানিং দশা খুব বেশি ভালো যাচ্ছে না। এর মানে কি ভাইয়া? মানে এক কথায় মনে রাখবা, দশা মানে বোঝাচ্ছে হচ্ছে কোন একটা জিনিসের অবস্থা, ঠিক না? দাঁড়া একটু ভাই, ক্যামেরাটা ঠিক করে নি। দশা মানে বোঝা যাচ্ছে কোন একটা জিনিসের অবস্থা ভাইয়া, আসলে ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি আমি এখান থেকে একটু ব্যাখ্যাটা দিই ভাইয়া, যে আসলে দশা বলতে কি বোঝায়। সাপোজ ধরো তোমাকে যদি বলি আমি একটা তরঙ্গ আঁকছি, তরঙ্গটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, এই একটা তরঙ্গ আঁকছি, একটা পর্যায়ভিত্তিক গতির একটা তরঙ্গ আঁকলাম। আঁকার পর বললাম যে ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এখানে তার বিস্তার কত? এখানে তার বিস্তার হচ্ছে 0। এখানে তার বিস্তার কত? এখানে তার বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এ। এখানে তার বিস্তার কত? এটা হচ্ছে -a। তাহলে আমি যেই পয়েন্ট গুলাতে, এটার নাম কি তরঙ্গ শীর্ষ, এটার নাম হচ্ছে কি তরঙ্গ খাত অথবা তরঙ্গ পাত, আমরা এতটুকু জানি। তাহলে যেই পয়েন্ট গুলা দেখে আমরা ওই কণাটা কোন অবস্থায় আছে বলে দিতে পারি, এটার নামই হচ্ছে কি আসলে ভাইয়া ওই কণাটার দশা। মানে এই কণাটা কোন দশায় আছে, সেটা মানে কোন অবস্থায় আছে। এক কথায় মনে রাখবা, দশা ফেজ এটার মানে হচ্ছে কণাটা কোন অবস্থায় আছে, কৌণিক বা রৈখিক ভাবে, একটু পরে দেখাবো এগুলা। এটা নামই হচ্ছে দশা। তাইলে গত দিনের চিত্রটা যেটা ছিল, এই চিত্রটার দিকে সবাই একটু তাকাও। এই চিত্রটা কি একদম সাম্যাবস্থা থেকে শুরু হয়েছিল না ভাইয়া? বলছিলাম এই লাইনটার নাম কি ছিল? এই লাইনটার নাম ছিল সাম্যাবস্থা। অর্থাৎ একদম সাম্যাবস্থার লাইন থেকে শুরু হয়েছে গ্রাফটা। আজকের ব্যাপারটা দেখো, আজকের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস, যে তোমাদেরকে পড়াবো। একটু বড় করে রাখি চিত্রটা, তাহলে বুঝবা না। ধরো এটা হচ্ছে ভাইয়াদের একটা পর্যায়ভিত্তিক গতির একটা সার্কেল। আমরা জানি এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক গতি, ঠিক না আব্দুল্লাহ? এটা যদি ঘুরে আসে বারবার, এটা একটা পর্যায়ভিত্তিক গতি। আমরা বলছিলাম ঘড়ির কাঁটার গতি একটা পর্যায়ভিত্তিক জি গতি। ভাইয়া। মাঝখানের যে লাইনটা আছে ভাইয়া, ধরো এটাকে ও ধরতেছি, এটাকে এ ধরতেছি। তোমার নিশ্চয়ই গতকালকে মনে আছে, গতকালকার ক্লাস অনুসারে আব্দুল্লাহ ভাইয়া বলছিলাম ও থেকে এ পর্যন্ত এই মাঝখানের লাইনটা কি একদম সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে না? মানে এই পয়েন্টটা জি ভাইয়া। সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে। এখন ধরো তোমাকে আমি বললাম যে আব্দুল্লাহ তুমি শনি একরা থেকে ভাইয়ার কোচিং এ আসবা, কিন্তু তুমি ঘটনা ঘটলো কি, তুমি অলরেডি দেখো শনি একরা থেকে তুমি রায়েরবাগ আছো পিছনের দিকে। তাইলে আমি তোমাকে যেই পজিশনে থাকতে বলছিলাম, তুমি সেই পজিশনে না থেকে ওই পজিশন থেকে পিছনে আসো। তাহলে তুমি কি আগায় আসো না পিছায় আসো ভাইকে বলো তো? পিছায় আসো না বিষয় আছে। ওই পয়েন্টটা থেকে। তাহলে এবার দেখো তো, ধরো এই পয়েন্টে তোমাকে থাকার কথা একটা কণা, মানে এই পয়েন্ট থেকে তুমি চলা শুরু করার কথা, কিন্তু আমি এখানে এসে দেখলাম একটা কণা অলরেডি সাপোজ ধরো এ প্রাইম পয়েন্টে অবস্থান করতেছে। তাহলে এ প্রাইম পয়েন্টে অবস্থান করলে এই কণাটা দেখো তো আগে থেকেই আজ সাম্যাবস্থানের সাথে একটা কোণ করে আছে না ভাইয়া? কোণ করে আছে না? এই যে এই কোণটা, জি ভাইয়া। এই কোণটার নামই বলা হয় ভাইয়া, এখন থেকে সুন্দর করে মনে রাখবা, এই কোণটার নামই হচ্ছে আদি দশা। আদি মানে কি? পুরনো। আর দশা মানে কি? অবস্থা। নিশ্চিত যে ভাইয়া কথাগুলো দেখে ভাই বুঝতে পারতেছো, এই ডেল্টাটা হচ্ছে কি এই কণাটার আদি অবস্থা। অর্থাৎ এই কণাটা আদি মানে এই সময়ের আগে থেকে এখানে অবস্থান করতেছিল। এবার সেম আগের মতো ধরো টি সময় পরে এই কণাটা এখান থেকে সাম্যাবস্থা অতিক্রম করে সাপোজ ধরো ভাই এখানে চলে আসলো, এটা ধরলাম বি পয়েন্ট। তাহলে এই কণাটা কোথা থেকে কোথায় আসছে? এবার আগের চিত্রটাতে আসছিল এ থেকে বি পয়েন্টে, কিন্তু এখন চিত্রটাতে থেকে কোথায় আসছে? এ প্রাইম থেকে বি এ প্রাইম পয়েন্টে আসছে। থেকে বি তে। হ্যাঁ, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটাকে গতকালকে আমরা কি ধরে নিছিলাম? থিটা ধরে নিছিলাম না ভাইয়া? জি ভাইয়া। থিটা। তাহলে আমাকে বলো তো, তাহলে শুধু সাম্যাবস্থা থেকে তার সরণটা কতটুকু তাহলে? এতটুকু। তাহলে কত আসবে? থিটা মাইনাস ডেল্টা। জি। আশা করি বুঝছো ভাইয়া। তাহলে এতটুকু যদি থিটা মাইনাস ডেল্টা আসে ভাইয়া, তাহলে আমাকে বলো এটা তো তার কৌণিক সরণ। রৈখিক সরণ বের করার জন্য আব্দুল্লাহ আমরা কি করছিলাম? টেকনিকটা মনে আছে? একটা লম্ব টেনে দিছিলাম না ভাইয়া এখান থেকে এখানে? এখান জি থেকে একটা ভাইয়া। লম্ব টেনে দিলে সে এখান থেকে এখানে কৌণিক ভাবে আসছে এবি পরিমাণ, আর রৈখিক ভাবে গেছে কতটুকু? এই যে ভাইয়া ওসি পরিমাণ, যেটাকে আমরা এক্স ধরছিলাম। তাহলে এখন আমাকে বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা মাইনাস ডেল্টা হয়, একান্তর কোণ অনুসারে এই অ্যাঙ্গেলটা কত ভাইয়াদের? থিটা মাইনাস ডেল্টা না? ডেল। তাহলে থিটা মাইনাস ডেল্টা হলে এটা কি ভাইদের? ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তিনটা পার্ট ভাইয়া আঁকলাম।
আঁকার পর এখন দেখো তো এই যে মাঝখানের ও বি লাইনটা বা ও এ লাইনটা বা ও এ প্রাইমটা, এটাকে আমরা বিস্তার ধরে নিয়েছিলাম না, বিস্তারের সমান কম্পন নিয়ে কম্পিত হচ্ছে এ। তাহলে গতকালকে তুমি যেটা শিখছিলা শুধু সাইন থিতা, একটু দেখাই দিই, তারা ক্লাস রেকর্ডটা দেখবা। দেখো গতকালকে শুধু এই অ্যাঙ্গেলটা ছিল থিতা, কারণ তখন সে সাম্যাবস্থা থেকে রওনা হয়েছিল। আর আজকে সে সাম্যাবস্থার আগে থেকে রওনা হয়েছে, এই কারণে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এখন থিতা মাইনাস ডেল্টা। তাহলে আগের অনুসারে যদি আমরা আবার লিখি এখানে ভাইয়া, সাইন থিতা মাইনাস ডেল্টা ইকুয়াল টু, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে এক্স, অতিভুজকে এ। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এ সাইন থিতা মাইনাস ডেল্টা। দেখো চলে আসছে ভাইয়াদের পর্যায়ভিত্তিক গতির আরেকটা সমীকরণ, কিন্তু তফাৎটা কি মনে আছে ভাইয়া? তফাৎটা হচ্ছে আগেরটা সাম্যাবস্থা থেকে শুরু হয়েছিল, এটা ডেল্টা আদি দশা নিয়ে শুরু হয়েছে। তাহলে এটাকে যদি একটু জি ভাইয়া। মডিফাইড করি, তাহলে মডিফাইডটা কি আসবে? এক্স ইকুয়াল টু এ সাইন থিটা মানে কি ওমেগা টি মাইনাস ডেল্টা। তাহলে এটা হচ্ছে ভাই মেইন সূত্র আমাদের, মনে রাখবা। এ হচ্ছে বিস্তার, থিটা হচ্ছে তার ফাংশন, আর এই পুরাটাকে বলা হয়, শুধু ডেল্টাটা কি এখানে আদি দশা, আর ওমেগা টি মাইনাস ডেল্টা এই পুরাটাকে একসাথে বলবো এখন দশা কোণ। ঠিক আছে, এই পুরাটার নাম হচ্ছে দশা কোণ। তাইলে এই যে তোমাকে এতটুকু ধরে এতক্ষণ ধরে ভাইয়া বুঝালাম, এখন দেখবা সুন্দর করে ভাইয়া তোমাদেরকে এই জিনিসগুলা সমীকরণ দিয়ে ভাইয়া তোমাদেরকে দশা বের করা শিখাবো। ঠিক আছে, তাহলে চলো দশা বের করা তোমাদেরকে শিখাই ভাইয়া। সবার আগে একটা জিনিস ধরো ভাইয়া, দশা লিখলাম। তো দশা মানে কি বলছি? কোন একটা কণার অবস্থা প্রকাশ করে দশা, ঠিক না? আমি এটা বলে আসছি এতক্ষণ ধরে। সাপোজ ধরো ভাইয়া শুধু একটা পূর্ণ কম্পন আঁকতেছে, একটা পূর্ণ কম্পন আঁকলাম, আঁকার পরে এখানে বিভিন্ন পয়েন্ট নামকরণ করি। সবার আগে ও পয়েন্ট, তারপরে এ পয়েন্ট, তারপরে ধরো বি পয়েন্ট, তারপরে সি পয়েন্ট, তারপরে ডি পয়েন্ট। ঠিক আছে, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারতেছো তো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না নেটে না? না না না। তাইলে দেখো ও এ বি সি ডি এই চারটা পয়েন্ট ভাইয়া নামকরণ করলাম, একটু মনোযোগ সহকারে শুনো তো ভাইয়া। এখান থেকে শুরু করে টোটাল ডি পর্যন্ত এটার কৌণিক দূরত্ব কতটুকু আসলে? 2 পাই না? এই পর্যন্ত আসলে জি 2 ভাইয়া। পাই। তাহলে আমাকে বলো তো, তাহলে বি পয়েন্টে তার কৌণিক দূরত্বটা কত? পাই। পাই। আর এ পয়েন্টে তার মানটা কত ভাইয়া? পাই পাই বাই। বাই টু। তাহলে কি আমি বলতে পারি জিরোতে তাহলে তার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, পাই বাই 2। তারপর এটা কত? 2 পাই বাই 2। তারপরে সি পয়েন্টটা কত? এটা 3 পাই বাই 2। 3 পাই বাই আর 2। এটা কত ভাইয়া? 4 পাই বাই 2। নাকি এভাবে লিখতে পারি যদি পাই বাই 2 দ্বারা প্রকাশ করি? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারা এখন ও পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট এই সবগুলা পয়েন্টের দেখে একটা একটা দশা বের করতে পারি কিনা আমরা ভাইয়া। সবার আগে সাপোজ ধরো জি আমি যদি ভাইয়া। ধরি তোমাদেরকে ও অবস্থানের দশাটা আসলে কত। আমাকে একটা জিনিস বলো তো, এখানে দশা কোণ ওমেগা ডেল্টার মান কত? এখানে ডেল্টার মান, পুরা দশা কোণটার মান কত এখানে? 0। 0 না? তাহলে এখানে যদি 0 হয়, তাহলে একটু এই সমীকরণটার দিকে তাকাও। এখানে যে ভাই লিখছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা, এখানে তো তার কোনো আদি দশা নাই। তাহলে তার যদি কোনো জি আদি ভাইয়া। দশা না থাকে, সাইন জিরোর মান কত ভাই আসলে? ও 0। তাহলে আমি একটু লিখি, এখানে যদি এখানে কোনো আদি দশা না থাকে, ডেল্টার মান কত? 0 ডিগ্রি। তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। তাহলে আসলে এই যে জিরো অবস্থানে আছে, এটার সমীকরণটা আসলে কত দেখতে? তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আমার কথাটা আসলে বুঝতে পারছো ভাই? এই পয়েন্টের জি ভাইয়া। হলো এই পয়েন্টে যাই ভাইয়া। এই পয়েন্টে বলো তো দশাটা কত? এই পয়েন্টে দশাটা হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, 2। তাহলে এখানে যদি আমি আবার পুনরায় লিখি, আদি দশা কত? এখানে পাই বাই 2 নিয়ে আছে। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। ওই যে আদি দশা কোনটা ভাইয়া বসাই দিছে এখান থেকে, যে আগে থেকে সে এখানে পাই বাই 2 দশা নিয়ে বসে আছে। তাহলে এখন আমি এটা একটু সাজাই, একটু খেয়াল করে শুনো। এ সাইন বাই, যদি এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে পাই বাই 2 টাকে সামনে নিয়ে আসলাম, মাইনাস ওমেগা টি লিখলাম, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে ভাইয়া। আর মানে এটা পিছনে চলে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে এখন আমরা সবাই জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত? আসলে মাইনাস সাইন থিটা না? এটা ত্রিকোণমিতির মাইনাস সূত্র সাইন ভাইয়া। থিটা। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই যে ভিতরে মাইনাস, এটাকে বাইরে নিয়ে আসলাম, মাইনাস এ সাইন। এবার বলো ভাইয়া পাই বাই 2 এর কারণে বীজগণিতিক ফাংশনে, ত্রিকোণমিতিক ফাংশনে সরি, পাই বাই 2 এর কারণে সাইনটা কি হয়ে যায়? কস হয়ে যায় না? কস সাইন কজ হয়ে হয়ে যায়, যায়। সাইন কস হয়ে যায়। তাহলে পাই বাই 2 মাইনাস ওমেগা টি মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে তো সকল কিছু পজিটিভ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আসলে এই দশাটা কি হবে? এ কস ওমেগা টি। তাহলে দেখো ভাইয়াদের এই পয়েন্টের দশা কিন্তু চলে আসছে ভাইয়া। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ভাই একটা জিনিস একটু বোঝানো দরকার ছিল, সেটা হচ্ছে একটু ভালো মতো একটু খেয়াল করে দেখো তো। আমি তোমাদেরকে যে পয়েন্টটা শুরু করছি, যে লেখাটা সমীকরণটা লিখতেছি,
এই জিনিসটাতে একটু ত্রুটিপূর্ণ লেখা লিখছি ভাইয়া, ঠিক আছে? এতক্ষণ ধরে হয়তো জিনিসটা খেয়াল করিনি আমরা, বা জিনিসটা খেয়াল করা দরকার ছিল। প্লাস মাইনাস না হ্যাঁ ডেল্টার হ্যাঁ, আগে। এখানে একটা প্লাস মাইনাসের ফ্যাক্টর আছে, ঠিক আছে? কেমনে আমি তোমাকে একটু বলে দিই। উপরের সমীকরণটা দিকে একটু তাকাই দেখো তো, যে তরঙ্গটা নিছি আমরা, এই তরঙ্গটা কি একদম সাম্যাবস্থা পয়েন্ট থেকে শুরু হয়েছে না? সাম্যাবস্থা পয়েন্ট থেকে। জি ভাইয়া। এটা কি সিগন্যালটা কি আগে থেকে শুরু হয়েছে, মানে এই পয়েন্টের আগে না থেকে না কি সিগন্যালটা শুরু হয়েছে? তাহলে মনে না রাখবা, ভাই, যে সিগন্যাল গুলা সাম্যাবস্থার পর থেকে শুরু হয়, সেই সিগন্যাল গুলা মূলত আসলে কিসের সিগন্যাল? প্লাসের সিগন্যাল। ধনাত্মক অংশ। আর যে সিগন্যাল গুলা ভাইয়া সাম্যাবস্থার আগের পয়েন্ট থেকে শুরু হয়, সেই সিগন্যাল গুলা কিসের সিগন্যাল? মাইনাসের সিগন্যাল। মাইনাস। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আসলে কত ভাইয়া? আমি আসলে এখানে লেখাটাই ঠিক হয় নাই। তাহলে এখানে মাইনাস কমন নেওয়ার আসলে দরকার নাই ভাইয়া, খেয়াল করে না, একটু কাইটা লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ধরো প্লাসে আছে, তাহলে পাই/2 এর কারণে তো এটা কি হবে দেখো তো, পাই/2 প্লাস ওমেগা টি, তাহলে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি থাকে? সাইনই থাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এই সমীকরণটা রাশিমালা কত? y = x sin ওমেগা টি। বুঝতে পারছো আব্দুল্লাহ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার দেখো ভাইয়া, আরো কিছু পয়েন্টে যাচ্ছি। এবার ধরো বি পয়েন্টে যাই। বি পয়েন্টটা কি তুমি করে দিতে পারবে আমাকে? বি পয়েন্টটা যেমন x = a sin, ও সরি, আমার এখানে একটু ভুল গেছে না? পাই/2 এর কারণে সাইনটা কস হয়ে যাবে না? ভাইয়াকে বলতেছো জি না? ভাইয়া, আমি পাই/2 এইমাত্র বলতাম। পাই/2 এর কারণে ভাইয়া সাইনটা কস হয়ে যাবে। তাহলে এখানে দেখো x = a sin ওমেগা টি। এবার ডেল্টার মানটা কত? এবার বি পয়েন্টে ভাইয়া পাই। 2 পাই/2 না, মানে এইভাবে লিখবা, তাহলে সুন্দর লাগবে। তাহলে কত? 2 পাই/2। তাহলে এবার তো পাই/2 এর জোর গুণিতক আছে, এবার কি সাইনটা কস হওয়ার জি সুযোগ ভাইয়া, আছে? তাহলে সাইন পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে এবার কি থাকবে দেখো তো, 2 পাই/2 মানে কি থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে না? তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি সাইন প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। তাহলে এখানে কি হয়ে যাবে? a sin ওমেগা টি। তাহলে এবার আমাকে তুমি একটা কাজ করো, সি পয়েন্টারটা বের করে ভাইকে অ্যান্সারটা জানাও। আমি শুধু লিখে দিচ্ছি, সবাই দ্বারা দ্বারা রেকর্ড দেখতেছো। ডেল্টার মানটা এই যে সি পয়েন্টটা হচ্ছে ভাইয়া দেখো 3 পাই/2। তাহলে 3 পাই/2 হইলে একটা কাজ করো, ভাইকে বলো এটার অ্যান্সারটা কত আসবে। মাইনাস এ কস ওমেগা, ওমেগা হ্যাঁ, টি। এই তো হয়েছে ভাইয়া, তাহলে -a cos ওমেগা টি। তাহলে একটা জিনিস খেয়াল আচ্ছা, বাকিটা তারা রেকর্ড দেখবে, তারা তারা বুঝবে না। 3 পাই/2 মানে হচ্ছে ভাই কত? 270 ডিগ্রি। 270 ডিগ্রি প্লাস ওমেগা টি মানে কি? ফোর কোয়াড্রেন্ট। ফোর কোয়াড্রেন্টে তো ভাইয়া সাইন, সাইন তো প্লাস না, সাইন তো মাইনাস, এটা হচ্ছে মূল কথা, মাইনাস বসাইছি। আর 3 পাই/2 মানে পাই/2 এর বিজোড় গুণিতক থাকার কারণে ভাইয়া সাইনটাকে কি লিখছি? কস লিখছি। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে একটু রেকর্ডটা দেখো তো ভাইয়া। যখন 0 ডিগ্রিতে ছিল, তখন এটা ছিল কত? x = a sin ওমেগা টি। যখন এটা পুরোপুরি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, দেখো জিরো থেকে যখন আমি 180-তে গেছি, 2 পাই/2 মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যখন গেছি মানে কি একটা আরেকটার উল্টা। তাহলে দেখো এই সমীকরণটার যা সামনেটা কি চলে আসছে? মাইনাস। এবার আবার এই সমীকরণটার দিকে তাকাও, এটা হচ্ছে পাই/2 মানে কত? 90 ডিগ্রি ভাইয়া। তাহলে 90 ডিগ্রি থেকে এই যে দেখো 3 পাই/2 মানে কত? আবার 180 ডিগ্রি সম্পূর্ণ ঘুরলে এটা ছিল জাস্ট a cos ওমেগা টি। দেখো এটা সামনেটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। মাইনাস। তাইলে আব্দুল্লাহ পরীক্ষায় একটা ট্রিক শিখাই দেই ভাইয়া। ধরো পরীক্ষা যদি তোমাকে বলে দেয় যে কোনো সমীকরণে, যে কোনো একটা কণার যে কোনো অবস্থায় সমীকরণ আছে x = a sin ওমেগা টি বা -x = a sin ওমেগা টি, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে 180 ডিগ্রি দশা পার্থক্যের পর, মানে 180 ডিগ্রি দশা পার হওয়ার পর এই কণাটার সমীকরণ ভাইয়া কত নিচের হবে? অংশটা দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি বলে যে 180 ডিগ্রি দশা পার হওয়ার পর এই সমীকরণটা কত হবে এমসিকিউ তে? মাইনাস মানে সামনে একটা ঋণাত্মক হয়ে যাবে আর কি। এই মাইনাস কিন্তু আগে থেকে ছিল ভাই, এই যে এখানে মাইনাস, জি ভাইয়া, তাহলে এটা এ প্লাস সাইন হয়ে যাবে। ওমেগা টি হবে। এই যে দেখছো, তাহলে এইভাবে পরীক্ষায় এমসিকিউ তে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বাসায় একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু লিখে নাও ভাইয়া কষ্ট করে। বাসায় x = a sin ওমেগা টি মাইনাস ডেল্টার জন্য তুমি এই পয়েন্ট গুলোর দশা বের করবা বসে বসে। ঠিক আছে, এই পয়েন্ট গুলা আচ্ছা ভাইয়া। মাইনাসের জন্য পুরো পার্টটা আবার করবা। একটা পেজ ফাঁকা রেখে পরবর্তী টপিকে চলে যাও। আচ্ছা, এবার আসো ভাইয়া। এবার আমাকে বলো, আমরা যে গত ক্লাসে ব্যবকলীয় সমীকরণ পড়ছিলাম, মনে আছে? ব্যবকলীয় সমীকরণটা কি ভাইয়াকে একটু জি মুখস্থ ভাইয়া। বলতে পারবা? জি ভাইয়া, d² x/dt² প্লাস ওমেগা² x সমান 0। আচ্ছা, ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা আজকে এটার সত্যতা যাচাই করব ভাইয়া, আমরা যে সমীকরণটা আদৌ বানাইলাম সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে আসলে মানে এগুলো হচ্ছে তোমাদের ইন্টার পরীক্ষা লাগবে না, কিন্তু ভাইয়া তোমাদের বেসিক ক্লিয়ার করে দেই হচ্ছে এডমিশন টেস্টের জন্য। ঠিক আছে, বইয়ে আসলে এগুলার বেসিক লেভেলের ধারণা না থাকলে বইয়ের কোশ্চেন অ্যান্সার করা সম্ভব না। এখন একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, আমি আগে ব্যবকলীয় সমীকরণটা লিখি, d² x/dt² প্লাস
ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। আচ্ছা আব্দুল্লাহ, তোমাদের কিন্তু 5 তারিখের পর আর অনলাইন ক্লাস নিব না, মনে আছে তো? জি ভাইয়া। অফলাইনে কিন্তু চলে যেতে হবে ভাইয়া, তোমাদের জন্যই শুধুমাত্র ভাইয়া অনলাইন নিচ্ছি। আর কোনো ব্যাচকে কিন্তু অনলাইন নিচ্ছি না, শুধু তোমাদেরকে নিচ্ছি। আচ্ছা দেখো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার ভাইয়া এক্স। এখন মনে হয় একটু একটু গাড়ি চলে, আমি যেটুক দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দেখি বলে নাকি না, মানে এখন দেখি একটু। 5 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাসে জয়েন করতে পারবা, লকডাউন তো বাড়াবে না বলেই দিছে গভর্নমেন্ট। আর তোমাদের 5 তারিখ থেকে আমি সব ব্যাচ খুলে দিছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদের ভাইয়ারা আপুরা সব ক্লাস খোলা 5 তারিখ থেকে। এবং দুনিয়া এলাকায় অলরেডি ক্লাস কিন্তু চলে, তুমি জানো হয়তো, মানে ভাইয়া নিজে নিজে নিচ্ছে আমি জানি। অর্থাৎ 5 তারিখের পরে তোমাদেরকে আমি আর ইমনো অনলাইনে ক্লাস নিব না ভাইয়া, ঠিক আছে? তোমাদের অফলাইনে জয়েন জি করতে হবে। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে তোমাদের ব্যাচে কিন্তু স্টুডেন্ট বেড়ে গেছে, অনেকেই জয়েন করছে তোমাদের ব্যাচে, গ্রুপে দেখছো জি হয়তো। ভাইয়া। অর্থাৎ ওরা কিন্তু সব তোমাদের সাথে ক্লাস করবে, এটা তোমাদের জন্য ভালো খবর। তাহলে দেখো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে একটা জিনিস একটু ভাইকে বলো তো, লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করার পরে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কত আসতে হবে? 0 আসতে হবে না? তাহলে একটা জিনিস জি একটু ভাইয়া। ভাইকে বলো তো, এটা কি একঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তোমার মনে আছে আমি কেন বলছিলাম দ্বিঘাত সমীকরণ? কারণ একটা পর্যায়ভিত্তিক গতির সমীকরণ সবসময় কি সমীকরণ হয়? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার একটু দেখো, এখানে যে একটা এক্স নামক ভেরিয়েবল ছিল, এই এক্সটা কি ছিল? এক্স ইকুয়াল টু এ এ সাইন ওমেগা টি, সাইন এটা একটু আগে ওমেগা আমরা বের টি করে প্লাস আসছিলাম না? বি। আচ্ছা, এটা বের করে আসছিলাম আমরা একটু আগে, দেখো পর্যায়ভিত্তিক গতির সার্বজনীন রাশিমালা দিয়ে বের করে আসছিলাম। এই টপিকটাতে যাওয়ার আগে, যেহেতু তোমাদের ব্যাচের অনেকেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে নাই, তাহলে তাকে এই জিনিসটা একটু পড়াই আসি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, ডি বাই ডিএক্স আমরা সবাই পড়ছি কি? সাইন এক্স। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা সবাই জানি? কস এক্স হয়। তাহলে এখন দেখো, ডি বাই ডিএক্স যদি পরীক্ষা করে ঝামেলা করে এরকম দেয় যে সাইন 5x, এরকম যদি পরীক্ষা দেয়, তাহলে আমরা কি করব? সবার আগে এই জিনিসটাকে দুইটা পার্টে ভাগ করে নিব। একটা হচ্ছে, দেখো এবার কিন্তু এক্স এর জায়গায় এক্স নাই, কি আছে? 5x। তাহলে এই পুরো পার্টটাকে তোমরা মনোযোগ সহকারে, এই পুরো পার্টটাকে এক্স ধরবা, প্রথমে এক্স, শুধু এক্স ধরবা। তাহলে আমাকে বলো মনে মনে কি আছে? তাহলে সাইন এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস এক্স হয়। তাহলে এক্স কাকে ধরছি? 5x কে ধরছি। কিন্তু দেখো তো ভাইয়া, এক্স এর সাথে লুকায়িত অবস্থায় আছে কি? 5। তাহলে এই এক্স কে পুনরায় আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা তোমাদের ক্যালকুলাস চ্যাপ্টারে 9.4 এ করাবে, পর্যায়ভিত্তিক অন্তরীকরণ। তাহলে এখন আমাকে বলো, এক্স এর সাপেক্ষে এক্স কে, আব্দুল্লাহ কি আসল আইনে ভাইয়ের সাথে? জি ভাই আছে। এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1। তাহলে কি থাকে? 5। তাহলে এটা জাস্ট কি বসে যাবে? সামনে 5 বসে যাবে, 5 cos 5x। আব্দুল্লাহ তো এটা বুঝছো নাকি? তাহলে এখন থেকে জি মনে ভাই রাখবা শুধু যে সাইনের সাথে এক্স এর সাথে যে সহগটা থাকে, সেটা ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে সামনে চলক আকারে সামনে বসে যাবে, ঠিক আছে? তাইলে এখন একটু এদিকে তাকাই দেখো, ভাইয়ার এখানে দরকার কি? ডাবল ডিফারেন্সিয়েশন। একটু মনোযোগ দিয়ে উপরে সমীকরণটা দেখো তো, ভাইয়ার এখানে দরকার কি? ডাবল ডিফারেন্সিয়েশন, মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সট্রাকে। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমরা যখন ভেক্টর পরে আসছিলাম, সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইছিলাম আব্দুল্লাহ? ব্যাক পাইছিলাম না? ব্যাগ ব্যাক। ব্যাগ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু, আচ্ছা এটা পরে লিখি, আগে ডিএক্স বাই ডিটি লিখি। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি। এবার এক্স এর মানটা বসাই দাও, এ সাইন ওমেগা টি। তাহলে দেখো তো, এ তো কনস্ট্যান্ট, একে বাইরে নিয়ে আসলাম। টি এর সাপেক্ষে সাইন ওমেগা টি কে করলে কি আসবে? কস ওমেগা টি। আর টি এর সাথে একটা কে আছে? এক্সট্রা ওমেগা। তাহলে ওমেগাটা কোথায় বসে যাবে? সামনে বসে যাবে। তাহলে কি করলাম এখন দেখো, ভাইয়া তো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু উপরে কি একবার ডিফারেন্সিয়েট করলে হবে? এটা কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? দুইবার ডিফারেন্সিয়েট দুইবার। করতে বলছে। তাহলে এটাকে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করে দেখো তো কি থাকবে? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু, এটাকে আবার করব, একটু মনোযোগ সহকারে শুই না, এটাকে করব কিন্তু, এই যে এটাকে ঢুকাবো এটার ভিতরে এখন। তাহলে এ ওমেগা কস ওমেগা টি, এটার জায়গায় এটাকে রাখলাম, রাখার পর দেখো তো এ কনস্ট্যান্ট, টি এর সাপেক্ষে করতে বলছে, তাহলে ওমেগাও তো কনস্ট্যান্ট নাকি? এবার দেখো তো, জি কস ভাই। কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন সাইন। ওমেগা টি। কিন্তু এখানে ওমেগাটা কি আবার একটা অতিরিক্ত আছে না ভাইয়া? তাহলে এই ওমেগাটা যখন সামনে বের হয়ে আসবে গুণ আকারে, তখন এই ওমেগা আর আগের ওমেগা, এই দুইটা মিলে কত হয়ে যাবে? ওমেগা স্কয়ার। এই লাইনটা কি বুঝছো? এই লাইনটা আমি জি আরেকবার বলি ভাইয়া। ভাইয়া, টি এর যারা রেকর্ড শুনবে তো তারা তাদের জন্য বলতেছি, টি এর সাপেক্ষে করতেছি। তাহলে এখানে এ কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট, এই দুইটাকে ভাইয়া বাইরে নিয়ে আসলাম, শুধু ওমেগা ছিল এখানে, মনে মনে শুধু ওমেগা রাখো। রাখার পর কস কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি। আর এই যে ওমেগাটা আবার এক্সট্রা ছিল ভাইয়া, এই ওমেগাটা আবার সামনে চলে আসবে। তাহলে ও আগে ছিল ওমেগা, এখন আসবে ওমেগা, তাহলে ওমেগা ওমেগা মিলে কত? ওমেগা স্কয়ার।
তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, মাইনাসের জায়গায় মাইনাস, এই যে একটু আগে সমীকরণ শিখে আসছিল এ সাইন ওমেগা টি, তাহলে দেখো তো এ সাইন ওমেগা টি, এ পুরাটা জায়গায় ভাইয়া কত বসাইতে পারি? এক্স বসাইতে পারি না? তাহলে এখানে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। বুঝছো নি ভাইয়ার কথা? জি ভাইয়া। তাহলে এখন দেখো তো, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 আসছে ভাইয়াদের সমীকরণ। জি ভাইয়া। তাহলে এটাই হচ্ছে ভাইয়াদের এই সমীকরণটা যে আমরা করে আসলাম একটু আগে, সেটা আদৌ ঠিক আছে কিনা এটা প্রমাণটা তোমাদেরকে ভাইয়া দেখাই দিলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেলে চলো এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে ঢুকি আস্তে আস্তে। এটার নাম হচ্ছে দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক জিনিসটা কি, চলো একটু বোঝার ট্রাই করি ভাই আমরা। জিনিসটা হচ্ছে, ধরো তোমাদেরকে যদি আমি বলি যে এটা হচ্ছে ভাইয়ের একটা তরঙ্গ, মনোযোগ সহকারে দেখো, এটা হচ্ছে একটা ভাইয়ের একটা তরঙ্গ। তাহলে একটা পূর্ণ তরঙ্গ কম্পন সম্পন্ন হচ্ছে কোথায়? এখানে না? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে শুরু করে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভাইয়ের একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ একটা নিছি আমরা এখানে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ আমরা এখানে একটা নিছি। নেওয়ার পর এখন একটু যদি খেয়াল করি সবার আগে, ইয়া বলতো সিরিয়ালে দশা যেহেতু তোমাদেরকে পড়াই ফেলছি, এখানে দশা কত ডিগ্রি? আদি দশা। ভাইয়া 0 এখানে দশা কত ডিগ্রি? পাই/2 এখানে 2 পাই/2 এখানে 3 পাই/2, 3 এখানে 4 পাই/2। তাইলে জি আমি ভাইয়া। যদি ওদের সবার জন্য একটু লিখি ভাইয়া, আমি যদি এই পথে ঘুরে আসি, দেখো তো এই পথে যদি আমি আসি, এই যে যে রাউন্ডটা আঁকছি, আমি যদি এই পথে ঘুরে আসি তাহলে এটা কি আমার রৈখিক পথ না কৌণিক পথ? এটা কৌণিক পথ। কৌণিক পথ। তাহলে আমি যদি তোমাকে বলি আমি কৌণিক ভাবে এখান থেকে এখানে আসছি, তাহলে রৈখিক ভাবে তুমি কোথায় আসছো? এখান থেকে আসলে এই পয়েন্টে আসছো না? ভাইয়া বলছিলাম জি একটা ভাইয়া। লম্ব টেনে দেওয়ার জন্য। তাহলে আসো ভাইয়া এই জি পয়েন্টটাকে আমি আসলে বের করি, এই পয়েন্টটাকে কত ভাবে বের করা সম্ভব। এই পয়েন্টটা কৌণিক ভাবে আছে পাই/2 দশায়, ঠিক আছে, পাই/2 দশা। তাহলে মনে রাখবা এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াইলাম দশা পার্থক্য, তাহলে দশা কি তাহলে কৌণিক দূরত্ব প্রকাশ করে না রৈখিক দূরত্ব প্রকাশ করে? তাহলে কৌণিক দূরত্ব ভাইয়া। কৌণিক দূরত্ব প্রকাশ করে। কিন্তু এই যে দেখো তো এখানে একটা টপিক আছে, সেটার নাম কি? পথ পার্থক্য। পথ। তাহলে পথ কথাটা শুনলে আব্দুল্লাহ মাথার মধ্যে প্রথমে কি আসে ভাই একটু আগে বলো তো? পথ কথাটা মানে কি আমি কতটুকু দূরত্ব গেছি সেটা না? তাহলে দেখো তো জি ভাইয়া। এখান থেকে শুরু করে ভাইয়া টোটাল এই পর্যন্ত যদি আমাদের ল্যামডা হয়, তাহলে এই অর্ধেক কত? এটা অর্ধেক λ/2 না? এটা কত? λ/2। আর তারও অর্ধেক এই পয়েন্টটা কত আসলে? λ/4 না? 4। λ/4। তাহলে কি ভাইয়া বলতে পারি এই যে উপরে আমি তরঙ্গ দশাটা তরঙ্গ শীর্ষটা আঁকছি এই পয়েন্টে, ধরো নামকরণ করি ও এ বি সি ডি, তাহলে এই পয়েন্টের কণাটা দশাগত ভাবে আছে কত? পাই/2 দূরত্বে। আর কৌণিক ভাবে আছে কতটুকু দূরত্বে? সরি, রৈখিক ভাবে আছে পাই/4। λ/4 দূরত্বে। কৌণিক রৈখিক ভাবে আছে λ/4 দূরত্বে। তাহলে এখন এটা বোঝার থেকে যদি তোমাদের সবাইকে আমি কোশ্চেন করি, তাহলে ভাইয়াকে বলতো সি পয়েন্টের দশা এবং পথ, এটা আমাকে একটু বলতো তাহলে দশা পার্থক্য পথ পার্থক্য কত? দশা 3 পাই/2 আর পথ হচ্ছে 3 λ/2। হ্যাঁ, ভেরি গুড ভাইয়া। তাহলে দশা কত? 1 পাই/2, 2 পাই/2, 3 পাই/2, আর পথ পার্থক্য হচ্ছে 1 λ/4, 2 λ/4, 3 λ/4। 3 λ/2। তাহলে এরকম করে দেখো তো ভাইয়া আমরা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এইগুলার কি দশা পার্থক্য পথ পার্থক্য বের করতে পারতেছি। কিন্তু সাডেনলি তোমাকে যদি ধরো সাপোজ ভাইয়া বলে দেই এই পয়েন্টটা, এই যে ভাইয়া কালার পেন দ্বারা মার্ক করছে যে পয়েন্টটা, এই পয়েন্টটার দশা পার্থক্য পথ পার্থক্য বের করে দাও, তাহলে তুমি বলো এই পয়েন্টটা কি এমনি মুখ থেকে দেখে বলা সম্ভব এই পয়েন্টটা দশা না পার্থক্য ভাইয়া। পথ পার্থক্য কত? তাহলে চলো ভাইয়া আমরা এটা ক্যালকুলেশন করা শুরু করি। সবার আগে ধরো ভাইয়া ধরে নিচ্ছি পথ পার্থক্য কি রৈখিক না কৌণিক? পথ পার্থক্য রৈখিক। রৈখিক। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ রৈখিক দূরত্বে অবস্থান করতেছে, এক্স রৈখিক দূরত্বে। তাহলে শুরু করতেছি কিন্তু ভাইয়া। তাহলে আমাকে এখন একটা জিনিস বলো, যখন আমি 2 পাই পরিমাণ দশা পার্থক্য আসবো তখন পথ পার্থক্য কত? ল্যামডা। ল্যামডা। তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা পথ পার্থক্যে, সবার জন্য বলতেছি, যখন আমি ল্যামডা পরিমাণ দূরত্ব চলে আসবো পথ, তখন দশা পার্থক্য 2 পাই। তাহলে সুতরাং একক পথ পার্থক্যে দশা পার্থক্য
টু পাই বাই ল্যামডা। তাহলে সুতরাং কি পরিমাণ পথ পার্থক্য বের করতে চাই আমরা? এক্স পরিমাণ। তাহলে এক্স পথ পার্থক্য, দশা পার্থক্য কত হবে? টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এক দেখো ভাইদের সমীকরণ চলে আসছে, দশা পার্থক্য ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে দশা পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবো আজকে থেকে এটা হচ্ছে ফাই ভাইয়া, এটা চিহ্নটার নাম হচ্ছে ফাই। তাহলে ফাই ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে ভাইয়াদের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক। এবং মনে রাখবা আব্দুল্লাহ, এবং সবার জন্য বলতেছি, এটা ভাইদের পরীক্ষায় খতে অনুধাবনে প্রমাণটাও আসে ইন্টার পরীক্ষায়, যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেখাও। তাহলে আমি যদি একদম বাংলায় লিখে দিই, তোমাদের যদি অনেকের আছে সিম্বল মনে থাকে না, দশা পার্থক্য ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এমনি মনে রাখবা, তাহলে কখনো ভুলবা না। ঠিক আছে? তাহলে দশা পার্থক্য ফাই ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে চলো ভাই আমরা আসলে এই অঙ্কটার একটু ইউজ দেখি, আসলে অঙ্কটা কি করবো, অঙ্কটা দিয়ে খাবো না গলায় দিব, একটু দেখি নাকি। তাহলে সবার আগে একটু ভাইকে বলো, তোমাকে যদি মুখে মুখে বলি এ পয়েন্টের, আমি একটু এখানে লিখে দাঁড়াও, প্রবলেম কোন একটি কণার, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিলে ভালো হবে আব্দুল্লাহ গ্রুপে। জি ভাইয়া দিয়ে দিন। আচ্ছা, কোন একটি কণার পথ পার্থক্য ল্যামডা বাই টু হলে দশা পার্থক্য নির্ণয় করো। আচ্ছা তোমরা একটু ভাইকে মাথা খাটায় বলো তো আব্দুল্লাহ, একটু আগে ল্যামডা বাই টু দশা পার্থক্যে, পথ পার্থক্যে দশা পার্থক্য কত ছিল? ভাইয়া পাই। পাই ছিল। চলো আমরা একটু দেখি এটা হয় কিনা আসলে। তাহলে এখানে সলভ করাচ্ছি আমরা, এক্স এর মানটা দেওয়া আছে কত? পথ পার্থক্য ল্যামডা বাই টু। তাহলে দশা পার্থক্য আমরা জানি এটা কিন্তু সবচেয়ে সহজ অঙ্কটা করাচ্ছে, এটা সহজ হয় না এত ভাইয়া। ফাই ইকুয়াল টু টু বাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে দেখো টু বাই বাই ল্যামডা ইন্টু এক্স এর মানটা হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে ল্যামডা ল্যামডা চলে যায়, টু টু চলে যায়। দেখো তো ভাইয়ার, তাইলে আমরা যে এতক্ষণ ধরে পড়ে আসলাম, তাহলে সেটা আমাদের ঠিক আছে না আসলে? তাহলে ফাই ইকুয়াল টু কত? ভাইয়াদের কিন্তু পাই আসছে। তো ঠিক আছে আব্দুল্লাহ, তো আমি তো আবার পরবর্তী ক্লাসে যাইতে হবে এখান থেকে। তো আজকে এতটুকু পর্যন্ত থাকো, বাসা এতটুকু পড়ো, আমি রেকর্ডিংটা দিয়ে দিব।